প্লাস্টিক দানার ব্যবসায়ীদের বাধার মুখে চকবাজারের জয়নাক রোড এলাকায় অভিযান বন্ধ রেখে ফিরে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স। রাসায়নিক গুদাম সরাতে অনেক সময় দেয়া হয়েছে উল্লেখ করে মেয়র সাইদ খোকন বলেছেন, কোনো হুমকিতে অভিযান বন্ধ হবে না। বেলা 11:30টার দিকে টাস্কফোর্সের একটি টিম জয়নাক রোড এলাকার কয়েকটি গুদামের গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় ব্যবসায়ীরা একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করে এবং তাদের বাধার মুখে পিছু হটে টাস্কফোর্স। ব্যবসায়ীরা জানায়, তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করেই অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। ব্যবসায়ীরা রাসায়নিক কারখানা সরানোর ব্যাপারে সম্মত হলেও প্লাস্টিক দানার ব্যবসা সরাতে রাজি নন তারা। প্লাস্টিক দানার গুদাম হস্তান্তরের জন্য পর্যাপ্ত সময়ের দাবি জানান এসব ব্যবসায়ী। চকবাজারের চুরিহাট্টায় আগুনে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৭১। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে সকালে মারা যান জাকির হোসেন। ৩৫ বছর বয়সী জাকিরের দেহের ৩৫ ভাগ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ সেলিম ও মাহমুদুল নামে আরও দুইজন বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। সেলিমের দেহের ১৪% এবং মাহমুদুলের ১৩ ভাগ পুড়ে গেছে। গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ৯ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ৪ জন, বাকি ৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহত ৬৭ জনের মধ্যে শনাক্ত ৪৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরনো ও লিকেজ থাকায় রাজধানীর সব গ্যাস বিতরণ লাইন বদলে দেওয়ার প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এছাড়া আরও নতুন সংযোগ উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সকালে জ্বালানি বিষয়ক রিপোর্টারদের সংগঠন এফইআরবির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় তিনি বলেন, এলএনজি আমদানির কারণে গ্যাসের দাম বাড়বে। এরই মধ্যে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে সরকার। তবে বিদ্যুতের দাম বাড়বে না। বিদ্যুতের খাতের কয়েকটি বেসরকারি কেন্দ্র ঋণ খেলাপির তালিকায় রয়েছে। এটি বিদ্যুৎ খাতে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ওই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না নিলেও ঘাটতি হবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য দেশবাসীকে ২০২৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশ থেকে কয়লা আমদানি ব্যয় সাপেক্ষ। সার্বিক দিক বিবেচনায় দেশি কয়লা উত্তোলনে ব্যবস্থা নেবে সরকার। ঢাকা শহরের যত পুরনো পাইপলাইন আছে গ্যাস, সমস্ত পাইপ আমরা চেঞ্জ করে ফেলবো। সমস্ত পাইপ একদম 3/4 ইঞ্চ থেকে যত পাইপ সব চেঞ্জ করছি। এটা কারণ, দুইটা কারণে আমাদের করতে হচ্ছে। একটা কারণ, এই পাইপগুলি অধিকাংশ লিক, আর দ্বিতীয় কারণ হলো পাইপগুলো রাস্ট হয়ে গেছে। এটা অনেক 40-50 বছর পুরনো। তৃতীয় কারণ হলো আমরা বৈধভাবে এখন কানেকশন প্রপার হতে দিতে পারবো, যদি আমরা নতুনভাবে চেঞ্জ করি। রাজনৈতিক প্রভাবশালীদের সহযোগিতা নিয়ে রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। দুপুরে রাজধানীর বাংলাদেশ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় মেয়র জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 1 বছরে স্বল্পমেয়াদী কাজগুলো শেষ করবে ডিএনসিসি। এর মধ্যে রয়েছে ডিজিটাল ও অটোমেশন পদ্ধতিতে সব রকম কর ও লেনদেন নিশ্চিত করা। এছাড়াও ফুটপাতগুলোকে নগর বান্ধব করাও এই স্বল্পমেয়াদী কাজের আওতায় থাকছে। প্রয়াত মেয়র আনিসুল হকের অসম্পূর্ণ কাজ শেষ করার কথা জানান নবনির্বাচিত মেয়র। ফুটপাত সবাইকে নিয়ে, মাননীয় সংসদ সদস্যকে নিয়ে, নেতাদেরকে নিয়ে কিন্তু আমি ফুটপাত কালেকটিভ হইতে আমি দখলমুক্ত করার চেষ্টা করব। ঠিক এইভাবেই আমি বলেছি যে পরিবেশ নিয়ে কাজ করব। এগুলো কিন্তু শেষ নাই, কিন্তু এগুলো কিন্তু কন্টিনিউশন হতেই থাকবে। সবাইকে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমাদের এই পোস্টারগুলোকে যেন সরিয়ে ফেলা হয়। নতুন করে বাস রুটের অনুমোদন দেয়া হবে না। একান্ত প্রয়োজন হলে বিআরটিসির অনুমোদন নিয়ে রুট প্রদান করা হবে, এমনটি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে 6টি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার কমিটির দ্বিতীয় সভায় একথা বলেন তিনি। ঢাকা শহরে গণপরিবহনের ব্যবস্থাপনার সূচনা চোখে পড়বে বলেও জানান তিনি।
নতুন করে ঢাকায় আমরা আর বাস রুটের অনুমোদন দিচ্ছি না। জুন জুলাই মাসে ঢাকা শহরে গণপরিবহন ব্যবস্থার পরিবর্তনের সূচনা আপনারা ইনশাল্লাহ স্বচক্ষে দেখতে পাবেন এবং এই পরিবর্তন সময়ের সাথে সাথে এগিয়ে যাবে। আশা করি আমরা আগামী 2 বছরের মধ্যে একটা সার্বিক চিত্র, ইতিবাচক সার্বিক চিত্র আমাদের জনগণকে আমরা উপহার দেওয়ার মধ্য দিয়ে আমাদের সড়কের নিরাপত্তা একদিক থেকে নিশ্চিত করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে ছাত্রলীগ রঙিন পোস্টার ব্যবহার করায় ক্ষোভ জানিয়েছে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন। তবে অভিযোগ নাকচ করে ছাত্রলীগ জানিয়েছে, ছাত্রলীগকে বেকায়দায় ফেলতে সুপরিকল্পিতভাবে এসব করছে একটি কুচক্রী মহল। এরই মধ্যে ছাত্রলীগের অনেক বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বলে জানিয়েছে ছাত্রলীগের ডাকসু নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সনজিৎ চন্দ্র দাস। 28 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। প্রতিদিনই মিছিল মিটিং করছেন প্রার্থী ও সমর্থকেরা। আজ ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী বুলবুল রেজা। ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বুলবুল, আপনার কাছে আজকে কি অবস্থা, সবশেষ কি বিষয়ে আপনার কাছে জানতে পারি, আপনি বলবেন। রিদওয়ান, আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু দুপুর 1টার মধ্যেই শেষ হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা। অর্থাৎ যারা ডাকসু হল সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যারা মনোনয়নপত্র তুলেছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল থেকে অথবা এককভাবে বা স্বতন্ত্রভাবে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাদের মধ্য থেকে কেউ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে না চান, অর্থাৎ তার মনোনয়নপত্রটি প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। এরই মধ্যে আমরা ছাত্রলীগের যিনি সভাপতি রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার এবং এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সনজিৎ চন্দ্র দাস, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন যে তাদের অনেক বিদ্রোহী প্রার্থী ছিলেন হলে, বিশেষ করে কেন্দ্রীয় সংসদে হল সংসদে, তো তারা এরই মধ্যে তাদের মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নিয়েছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তারা বুঝিয়েছেন, কাউকে জোর করেননি, তাকে কাউকে চাপ প্রয়োগ করে এই মনোনয়নপত্রটি প্রত্যাহার করানো হয়নি। বুঝিয়ে শুনিয়েই আসলে মনোনয়নপত্রটি প্রত্যাহার করা হয়েছে। ঠিক এখন পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট তথ্য পেতে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন, প্রক্টরের সাথে আমরা কথা বলেছিলাম যে আচরণবিধি লঙ্ঘনের যে একটি অভিযোগ রয়েছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে প্যানেল থেকে ভিপি মনোনয়ন প্রত্যাশী যিনি, তার বিরুদ্ধে আমরা সেই পোস্টারগুলো দেখেছিও। তো তিনি জানিয়েছেন যে আসলে আচরণবিধির বাইরে যাওয়ার সুযোগ নাই। এই বিষয়ে যদি কেউ কোনো লিখিত অভিযোগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, সেক্ষেত্রে তারা এই আচরণবিধিতে যে শাস্তির কথা বলা হয়েছে সেসব বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। তবে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি, আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং বিভিন্ন আবাসিক হলগুলিতে। তারপর থেকে কিন্তু চূড়ান্ত আনুষ্ঠানিকতা শুরু হবে, প্রচারণা শুরু হবে। সেক্ষেত্রে অর্থাৎ আগামীকালের পর থেকে যদি এই ধরনের কেউ কোনো আচরণবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের প্যানেল থেকে যে প্যানেলটি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংসদে, সেখানে কিন্তু একটু জটিলতা ছিল। জিএস পদপ্রার্থী নিয়ে উম্মে হাবিবা বেনজির ছিলেন, তার প্রার্থীতা কিন্তু প্রাথমিক তালিকা ছিল না এবং তিনি আপিল করেছিলেন, সেই প্রার্থীতা তিনি ফিরে পেয়েছেন। যদিও এখন আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে এই প্রগতিশীল ছাত্র জোট কে হতে যাচ্ছেন জিএস প্রার্থী। তো এখন পর্যন্ত রিদওয়ান আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে যদি আরো কোনো তথ্য পাই আপনার মাধ্যমে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে ডিবিসির দর্শকদের। রিদওয়ান, নিশ্চয়ই বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ। কৌশলে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 22 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের ফাইলপত্র।
র্যাব জানিয়েছে চক্রটি গত 15 বছর ধরেই প্রতারণা করে আসছে। তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ কোম্পানিতে লোভনীয় চাকরি দেওয়ার কথা বলে তাদের সাথে প্রতারণা করত। এছাড়া এই চক্রটি কৌশলে ব্যবসায়ী অর্থবিত্তের মালিকদের বিনিয়োগের মাধ্যমে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। দেশের প্রতিটি বিভাগে এদের ভুয়া প্রতিষ্ঠান আছে। চক্রটির শতাধিক সক্রিয় সদস্য রয়েছে। বাকিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব। সাধারণ জনগণ অবশ্যই যাচাই বাছাই না করে এরকম প্রতারণার ফাঁদে পড়াটা তারা অনেকাংশে দায়ী হয়ে যায়। কি এমন হয়েছে যে এই পরিমাণ টাকা এরকম ডকুমেন্ট ছাড়া একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে ইনভেস্ট করবে, কোন পর্যায় পর্যন্ত আছে, এটা আসলে আমাদের ভাবতে হবে। জনগণকে সচেতন হতে হবে এরকম টাকা ইনভেস্টমেন্টের কাছে। পাবনার ঈশ্বরদীতে ডাকাতির সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পতিরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল মৃত হালিমউদ্দিনের বাড়িতে ডাকাতি করে এরপর পাশের বাড়িতে ডাকাতির সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও একজনকে ধরে গণপিটুনি দেয় তারা। এতে ঘটনাস্থলেই ওই ডাকাত নিহত হয়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ডিবিসি সংবাদে আরো থাকছে। পাইলট ফেরার পরও কাশ্মীর সীমান্তে রাতভর পাল্টাপাল্টি গোলাগুলি, 2 দেশের 4 বেসামরিক নাগরিক নিহত, আহত অনেকে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশের নিরাপত্তা বাহিনী যেমন কাজ করেছে তেমনি গণমাধ্যমও কাজ করেছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে দৈনিক সময়ের আলো পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে জোরদার ভূমিকা রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, দেশের উন্নয়নের ধারা তুলে ধরতে এবং সত্যের পথে কাজ করতে অগ্রণী ভূমিকা পালন করবে সময়ের আলো। গণমাধ্যম মুক্তভাবে সংবাদ প্রচারের ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে সমান ভূমিকা পালন করে বলেও জানান তিনি। যেমন এদেশের জনগণ, এদেশের নিরাপত্তা বাহিনী যেমন কাজ করছে, এদেশের মিডিয়াও কিন্তু ঠিক তেমন ভাবে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলেই আমরা এই ভয়ঙ্কর জঙ্গি, ভয়ঙ্কর সন্ত্রাসকে আমরা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি মিডিয়া সেই কাজটি করবে যাতে আমরা এই দেশকে, আমাদের নতুন প্রজন্মকে এই মাদক থেকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি। দেশ এবং সমাজে তাদের দায়িত্ব পালন করবে। আজকের এই দিনে আমাদের তাদের কাছে এই প্রত্যাশা এবং সাথে সাথে আমাদের সকলের আমরা সহযোগিতা করব, এই আশ্বাস আমরা দিতে চাই। ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাস দমনে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সামাজিক অঙ্গীকারের প্রয়োজন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া কোনোভাবেই একটি দেশে এই ধরনের অপরাধ, এই ধরনের উগ্রবাদ, সেটিকে কিন্তু কখনো রুখে দেওয়া যায় না। তবে রাজনৈতিক অঙ্গীকারই একমাত্র সমাধান আনতে পারবে না। সেটার জন্য আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবেই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। এবারে অগ্নিঝরা মার্চের খবর। আজ 2রা মার্চ, ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। 1971 সালের এই দিনে পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে জাতি। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের আহ্বানে সেদিন সাড়া দিয়েছিল জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল সবুজের মাঝে হলুদ রঙের মানচিত্র খচিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণের কাছে পৌঁছে গিয়েছিল স্বাধীনতার ডাক। পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায় 2রা মার্চ সর্বস্তরের মানুষ ঢাকার রাজপথে অবস্থান নেন।
মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। সব মিছিল মিলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানেই বেলা 11টায় স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়। ডাকসুর তৎকালীন সহসভাপতি আসম আব্দুর রব ছাত্র সমাজের পক্ষে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। মুক্ত আকাশে উঠতে থাকে লাল সবুজ পতাকা। 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে ছুটে এসেছিলেন ব্রিটিশ দম্পতি পল ও অ্যালেন। বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর অভিযোগে অ্যালেনকে আটক করে কারাগারে রাখা হয়। কারাগারেই অ্যালেনের কোল জুড়ে আসে পুত্র সন্তান। বঙ্গবন্ধু মুজিবকে ভালোবেসে সন্তানের নাম রাখা হয় পিটার উইলিয়াম মুজিব কনেট। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। পল কনেট ও এলেন কনেট ব্রিটিশ দম্পতি। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় সীমান্তবর্তী এলাকায় অসহায় বাঙালিদের পাশে দাঁড়ান তারা। বাংলাদেশের পক্ষে 71-এ অপারেশন ওমেগা এবং অ্যাকশন বাংলাদেশ নামে দুটি বেসরকারি এনজিওর মাধ্যমে যশোরে ত্রাণ কার্যক্রম চালান মানবতাবাদী এই দম্পতি। বাংলাদেশের পক্ষে কাজ করার অপরাধে এক পর্যায়ে এলেনকে কারাগারে পাঠায় পাকিস্তানিরা। যশোর জেলের ভেতরেই জন্ম নেয় তাদের প্রথম পুত্র সন্তান। বঙ্গবন্ধুকে ভালোবেসে নবজাতকের নাম রাখেন উইলিয়াম মুজিব কনেট। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই দম্পতিকে 2013 সালে মৈত্রী স্বাধীনতা সম্মাননা দেয় বাংলাদেশ সরকার। স্বাধীনতার 48 বছর পর গত সপ্তাহে যুদ্ধাপরাধীর বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন পল। অসুস্থ থাকায় আসতে পারেননি এলেন। ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ঘুরে পল তুলে ধরেন তার অভিব্যক্তি। ট্রাইব্যুনালের বিচারকার্য খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় চলছে। বাংলাদেশ এখন বিশ্বে একটি অনুকরণীয় দেশ। অসাম্প্রদায়িক চেতনা ও গণতন্ত্রের জন্য বাংলাদেশ এখন উদাহরণ। 1971 থেকে 2019-এর ব্যবধানে বাংলাদেশ সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন মুক্তিযুদ্ধের এই অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নে একটি রোল মডেল। বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। এদেশের মানুষ অনেক মানবিক। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পাকিস্তানি গণহত্যা ছিল চরম অমানবিক ঘটনা। 71-এর 1 আগস্ট স্ত্রী যখন জেলে, তখন পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের ট্রাফালগার স্কয়ারে 20,000 মানুষকে জড়ো করে প্রতিবাদ সভার আয়োজন করেন এই পল কনেট। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দুদিন সময় বাড়ায় ভাষার মাস। ফেব্রুয়ারির পর স্বাধীনতার মাস মার্চে গিয়ে পড়ে অমর একুশে গ্রন্থমেলা। 24 বছর পর ঘটল এমন ঘটনা, এতে খুশি সবাই। আজ শেষ হচ্ছে এবারের আয়োজন। এবার অমর একুশে গ্রন্থমেলায় মূল প্রতিপাদ্য 52 থেকে 71। তার প্রতিফলনও ঘটল। দুদিন সময় বাড়ায় মেলা 1 ও 2 মার্চ পর্যন্ত গড়ালো। এর আগে 1995 সালে রাজনৈতিক অস্থিরতা ও ঈদের কারণে বইমেলা মার্চ পর্যন্ত গড়িয়েছিল। একে তো দুদিন বাড়ল, এর সঙ্গে শুক্র ও শনিবার। ফলে যার পরনায় খুশি হয়ে মানুষের ঢল মেলামুখী। ক্রেতা ও পাঠকে সরগরম মেলা প্রাঙ্গণ। এই বছরে ইতিপূর্বে আসার সময় পাইনি, আজকে আসা। কিছু বই কিনতে পারিনি এতদিন, হঠাৎ করে 2 দিন সুযোগ পেলাম, চলে আসলাম, আবার কিছু বই কিনে নিয়ে যাচ্ছি। বইমেলা আসলে এমন একটা জিনিস, যতই দিন বাড়ুক মানুষ কমবে না, আর আমরাও আসতে থাকবো বই প্রেমের চোটে। প্রকাশকরা চান অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকুক। এবার বাস্তবতার প্রেক্ষাপটে সময় বাড়ায় মেনে নিয়েছেন, তবে সন্তুষ্ট লেখকরা। এজ এ লেখক হিসাবে আমি মনে করি যে এটা পাঠকের কাছে পৌঁছানোর জন্য এই 2টা দিন খুবই দরকার ছিল। যেহেতু 2 দিন বৃষ্টি ছিল এবং গতকাল ছিল নির্বাচন, এসব কারণে অনেক পাঠক আসলে তাদের বই কিনতে পারেনি। মেলার শেষ দিনগুলোতে মানুষ বই কেনে, এই জন্য মেলাটা বাড়ানোতে খুবই উপকৃত হচ্ছে পাঠক, প্রকাশক এবং লেখক উভয়ই। শনিবারের পরেই সাঙ্গ হবে প্রাণের এ মেলা, আবার বসবে আগামী ফেব্রুয়ারিতে। শুক্রবার প্রকাশিত 86টি বই সহ এ পর্যন্ত মোট 4771টি বই প্রকাশিত হয়েছে। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। নিজ বাড়ির পাঠাগারের পাশে শায়িত হলেন 21 পদকপ্রাপ্ত বইপ্রেমী পলান সরকার।
সকালে রাজশাহীর বাঘার হানুরুর রশিদ সাদিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজার আগে তার মরদেহে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। শুক্রবার দুপুরে ৯৮ বছর বয়সে বাঘার বাউসায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান পলান সরকার। শিক্ষার্থী থেকে শুরু করে পাড়া মহল্লার সবাইকে বই বিলি করতেন তিনি। পায়ে হেঁটে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে বই পৌঁছে দিতেন সবার দোরগোড়ায়। এভাবে টানা ৩০ বছর জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন বইপ্রেমী এই মানুষ। পরিবারের পাশাপাশি জীবনে সবচেয়ে বেশি প্রভাবিত করে বন্ধুরা। সাফল্য উদযাপন আর ব্যর্থতায় ভেঙে পড়ার মুহূর্তে পাশে থাকে তারাই। বন্ধুরাই ব্যর্থতার অন্ধকার থেকে বের করে আনতে পারে হতাশ বন্ধুকে। তাই বিপথগামী বন্ধুদের ভালোবাসা দিয়ে সঠিক পথে নিয়ে আসার উপর জোর দিচ্ছেন মনোবিজ্ঞানীরা। শিক্ষাজীবনে কয়েকবারই হোঁচট খেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান শাকিল। কিন্তু থেমে যাননি। এ পথ চলায় পরিবারের পাশাপাশি সব সময় পাশে পেয়েছেন বন্ধুদের। কলেজ জীবনের প্রথম দিকে আমার বেশ ডিপ্রেশন কাজ করতো। একসময় বন্ধুত্বের কারণেই বা বন্ধুদের যে সাহায্য সেটার কারণেই আমি কলেজ জীবন পার করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি। ভার্সিটিতে এসেছি পরিবার ছেড়ে। এই জিনিসটা বন্ধুদের জন্য মনে হয় না যে আমি ফ্যামিলি ছেড়ে এসেছি, মনে হয় যেন আরেকটা নতুন পরিবার আমি পেয়েছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যার কথা ভাবছিলেন একজন। সে পথ থেকে তাকে ফিরে এনেছেন বন্ধুরা। এমন অনেক গল্প রয়েছে মনোবিজ্ঞানী ডাক্তার তাজুল ইসলামের ঝুলিতে। জিজ্ঞাসা করলাম যে পরিবার এটা জানে কিনা। পরিবারে আমি যদি আমার বাবাকে জানাই বাবা হার্টের অসুখ, সে তো আরও হার্ট অ্যাটাক করে মারা যাবে। এটা একটা ভালো ভূমিকা। এই ছেলেটা কিন্তু আত্মহত্যা করতে পারতো, কিন্তু এটা একটা উদাহরণ যে তার আত্মহত্যা বন্ধ করার জন্য তার বন্ধুরা এগিয়ে এসেছে। বাবা মা ও শিক্ষকের পাশাপাশি জীবনে বন্ধুদের প্রভাবই সবচেয়ে বেশি। তাই সবার মুখে বন্ধুত্বের জয়গান। মেডিকেলের সিলেবাসটা এত বড়, একা পড়ে নিজে কখনই কভার করা যায় না। তো দেখা যায় গ্রুপ স্টাডি করে পড়লে আমি একটা কনসেপ্ট বুঝতেছি, ও একটা কনসেপ্ট বুঝতেছে। তো এভাবে পড়লে একজন একজনকে পড়া দেওয়ার মাধ্যমে বন্ধুত্বটা গড়ে ওঠে। বন্ধু হচ্ছে সব কিছুই বলা যায়, আমার সুখ দুঃখ সব কিছুতেই। পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকদের পরে যদি একটা মানুষের জীবনের সামগ্রিকভাবে বেড়ে ওঠা এবং গড়ে ওঠার পিছনে কারোর ভূমিকা থাকে, সে হচ্ছে বন্ধুদের ভূমিকা। আমাদের সেই সার্কেলটা ছিল হচ্ছে বেসিক্যালি পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ, একসাথে বেড়ে ওঠা, একসাথে পড়াশোনা করা। এই কারণে সবার যে একই ধরনের মেন্টালিটি থাকার কারণে এ পর্যন্ত আসা। পরিবার যেরকম, বন্ধু ওরকমই। পরিবারটা একটু বেশি কাছের, বন্ধুত্বটা আরেকটু অন্য দিক দিয়ে আরো কাছের। ব্যর্থতাকে ঝেড়ে ফেলে যারা এগিয়ে চলে তারাই সফল হয়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেল করেছি পাশ পেলে দুনিয়ায় শুধুই ধরা খাই, বন্ধু থাকলে পাশে আবার ঘুরে দাঁড়ায়। তাই দেশ জুড়ে সব বন্ধুদের পাশে রাখতে এয়ারটেলে ফ্রেন্ডশিপ অন সারাক্ষণ। এয়ারটেল। দোস্ত পাস না ফেল, ফেল বন্ধু থাকলে পাশে আবার। 94 টাকা রিচার্জে সারা দেশে বন্ধুদের সাথে কথা বলো মাত্র 48 পয়সা প্রতি মিনিটে। এয়ারটেল। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ডিবিসি সংবাদ। এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। পুরান ঢাকায় রাসায়নিক গুদাম উচ্ছেদে ব্যবসায়ীদের বাধা, কোনো হুমকি মানা হবে না, মেয়রের হুঁশিয়ারি। চুরিহাট্টায় আগুনে দগ্ধ আরও একজন, হাসপাতালে মারা গেছেন, মৃতের সংখ্যা বেড়ে ৭১ জন। রাজধানীর ফুটপাত দখলমুক্ত হবে, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা মেয়র আতিকুলের। ডাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, আগামীকাল প্রকাশ হচ্ছে চূড়ান্ত প্রার্থী তালিকা। গাইবান্ধার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও কর্মচারীর অভাবে ব্যাহত হচ্ছে সেবাদান। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। অ্যাম্বুলেন্স থাকলেও যাত্রাপথে অকেজো হয়ে পড়ায় বিপন্ন হচ্ছে রোগীর প্রাণ। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগের শেষ নেই।
নানা অব্যবস্থাপনায় জর্জরিত গাইবান্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। যথাযথ চিকিৎসা ব্যবস্থা না পাওয়ায় অনেক রোগীকে যেতে হয় রংপুর কিংবা বগুড়ায়। গাইনিক কনসালটেন্টের অভাবে সেবাবঞ্চিত হচ্ছে নারীরা। বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। পরীক্ষা নিরীক্ষার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। আগে সমস্যা কারফে গিয়ার বক্সের সমস্যা, ইঞ্জিনের সমস্যা দেখা গেছে। একটু রুগী নিয়ে যাতে অনেক সময় রাস্তায় গাড়ি আটকে যায়, যা রুগী মারাও গেছে, এমনও ইয়ে আছে আর কি। অ্যাক্সিডেন্টের রুগী যখন এই পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, এখানকার ডাক্তাররা বলে এই রংপুরকে রেফার করতে হবে। দেখা যাচ্ছে রংপুর নিয়ে যেতে রাস্তার মাঝখানে রুগী মারা যায়। কর্তব্যরত চিকিৎসকরাও সেবা দিতে না পেরে বিব্রত। জনবল সংকটকে দুষছেন তারা। জরুরি রোগীদের আসলে এখানে সিজার করা হয় না। সিজারের ইনস্ট্রুমেন্ট এবং সিজারের ওটি সবকিছুই আছে, শুধু ডাক্তার অভাবে এখন আমাদের সিজার এখানে হয় না। এখানে 24 জন ডক্টর থাকার কথা, একজন টিএইচও স্যার, একজন আরএমও, 10 জন জুনিয়র কনসালটেন্ট, 11 জন মেডিকেল অফিসার। কিন্তু অতীব দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের এখানে মোট আমরা ডক্টর আসি 4 জন। আসলে এই অবস্থায় আমরা হাসপাতাল চালাতে প্রচন্ড রকম হিমশিম খেয়ে যাচ্ছি। এছাড়াও আছে যন্ত্রপাতির সমস্যা। নষ্ট হয়ে আছে এক্স-রে এবং ইসিজির মতো মেশিন। নেই জরুরি অস্ত্রোপচারের সুবিধা। অপরিচ্ছন্নতা নিয়ে রয়েছে নানা অভিযোগ। 50 শয্যা এটা মানে অনুমোদিত, কিন্তু বাস্তবায়িত 31 শয্যা। ইসিজি, এক্স-রে, তারপরে মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্ন যে যেগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে অচল। 3 জন মেডিকেল অফিসার, একজন গাইনি কনসালটেন্ট, আমাদের উপজেলা একজন ডেন্টাল সার্জন নিয়ে আমরা স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করি, যেটা খুবই অপ্রতুল। অ্যানেস্থেসিওলজিস্ট না থাকার কারণে আরো ভালো সার্ভিস দেওয়া সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক। নিষিদ্ধ পলিথিনে 6 লাভ শরীয়তপুর। বাজার থেকে শুরু করে গ্রামের মুদির দোকান সবখানে ছড়াছড়ি এই পলিথিনের। আর এই যত্রতত্রের ব্যবহার, এই পলিথিন যেখানে সেখানে ছড়িয়ে পড়ায় বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। শরীয়তপুরের প্রতিটি বাজার, ফুটপাতের দোকান, শপিং মল সব জায়গায় এখন নিষিদ্ধ পলিথিনে ঠাসা। রাস্তাঘাট, অলিগলি, ডোবানালা, ড্রেন নর্দমা এখন পরিত্যক্ত পলিথিনে সয়লাব। আর একটু বৃষ্টি হলেই পানির প্রবাহ আটকে গিয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। যেখানে সেখানে পরিত্যক্ত অবস্থায় পলিথিন পড়ে থাকে। এই পলিথিন গলে না, মাটির সাথে মিশে না। পুকুর পুষ্করণী যাই আছে পলিথিনে ভরা। মেশিন লাগাইলেই পলিথিন বেজে থাকে। ফ্যাক্টরি থেকে সবচেয়ে সুন্দর হয় বন্ধ করে দিলে, এতে যা যা পরিবেশের জন্য অনেকটা ভালো হবে। পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মোট 4টি গোডাউনের সন্ধান পেয়েছে। এখান থেকে প্রায় 5000 কেজি পরিমাণ অবৈধ এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করতে সক্ষম হয়েছে। আমরা যাতে নিশ্চিহ্ন এবং নির্মূল করতে পারি সেজন্য কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিবেশ সংরক্ষণে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সেই সাথে এই বাজারে যারা উপস্থিত আছেন সবাইকে আমরা সতর্ক করছি, এই ধরনের অবৈধ ব্যবসা যেগুলো আছে, যেগুলো পরিবেশের ক্ষতি করে, সেগুলো বন্ধ রাখবেন। 2002 সালের 1 মার্চ থেকে পলিথিনের উৎপাদন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে, সাথে আছি আমি রেদন আহমেদ। ব্যবসায়ীদের বাধার কারণে রাজধানীর পুরান ঢাকার জয়নাক এলাকায় প্লাস্টিক দানার গুদাম উচ্ছেদ অভিযান বন্ধ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কর্তৃপক্ষ সহ নগরের সেবা প্রদানকারী সকল সংস্থা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন তো আপনার পক্ষে বিভ্রান্তি দূর করা বের হওয়া সম্ভব না। এটা যদি এভরিডে হয় তাহলে এভরিডে আসতে হবে। মাননীয় মেয়র, একটু জামাটা যদি বলতেন যে সকাল থেকে আমরা বিভিন্ন অভিযানে ছিলাম, এখানে জুতা এবং পোশাক তৈরি করতে যে ম্যাটেরিয়ালস গুলো লাগে এইসব কারখানার অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে এই এলাকায় যেন গোডাউন না, কারখানা না থাকে। এইটা একটু কারখানার বিষয়টিকে নিয়ে আমরা সংশ্লিষ্ট এই কারখানার মালিকদের সাথে কথা বলবো। এখানে অনেক কটেজ ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, আশেপাশে অনেক কটেজ ইন্ডাস্ট্রি, স্মল কটেজ ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, যেগুলো কিন্তু সেখানে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু বেশ কন্ট্রিবিউশন আছে।
তো আমরা তাদের সঙ্গে কথা বলবো যদি এমনটা হয় যে আপনার সেখানে সামান্য কিছু আপনার র মেটেরিয়াল নিয়ে আসলো, তারা তৈরি করলো, আবার ফিনিশ গুডস ডেলিভারি করে দিল, স্টোরেজটা এখানে করলো না, গুদামটা এখানে করলো না, সেটা যদি সেফটি মনে হয়, সকল এজেন্সি যারা আছেন আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি সেটাকে কম বেশি নিরাপদ মনে হয়, তাহলে আমরা সেভাবে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিতেই পারি। সেখানে আপনার তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা হলো, মানুষের নিরাপত্তা নিশ্চিত করলো। কিন্তু গোডাউনের মধ্যে যদি আপনার দাহ্য পদার্থ থাকে, যেটা ঝুঁকিপূর্ণ, যে ঘটনাগুলো ঘটে গেল, সেটা তো আমরা কোনোভাবে অ্যালাউ করতে পারি না। এবার আন্তর্জাতিক খবর। পাকিস্তানে আটক পাইলটকে ভারতে ফিরিয়ে দিলেও কাশ্মীর সীমান্তে শুক্রবার রাতভর পাল্টাপাল্টি গোলাবর্ষণ করেছে দুই দেশের সীমান্তরক্ষীরা। এতে ভারতের 3 ও পাকিস্তানের 1 বেসামরিক নাগরিক নিহত হয়, আহত হয়েছে আরও অনেকে। এতে ভারতের দাবি, শুক্রবার গভীর রাতে কাশ্মীরের পুঞ্চ জেলার সালতোরি এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণে নারী ও শিশুসহ একই পরিবারের 3 সদস্য নিহত হয়েছে। সালতোরি ছাড়াও সন্ধ্যার পর থেকে মানকোট, বালাকোট ও নওশেরা এলাকাতেও গোলাবর্ষণ হয়েছে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। এতে আহত হয়েছে অনেক। অপরদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, ভারতীয় গোলার আঘাতে আজাদ কাশ্মীরের 1 তরুণ নিহত ও 3 বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এদিকে ভারতের জম্মু কাশ্মীরে শুক্রবার বিকেলে কুপওয়ারা জেলায় ফের জঙ্গিদের সাথে গোলাগুলির ঘটনায় মারা গেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর 4 সদস্য। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত হয়েছে অন্তত 25 সেনা, আহত হয়েছে আরও 15 জন। আর এ হামলার ঘটনায় নিহত হয়েছে 9 তালেবান সদস্য। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার প্রদেশের সোহরাব সেনা ঘাঁটির জয়নিংয়ের পাশে এক তালেবান জঙ্গি আত্মঘাতী হামলা চালায়। এরপরই শুরু হয় গুলি। এরপর বেশ কয়েক ঘন্টা সেনাদের সঙ্গে তালেবান সদস্যদের গোলাগুলি হয়। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সামরিক ঘাঁটিটি দখল নিতে 48 ঘন্টায় 3 বার হামলা চালিয়েছে তালেবানরা। পরে দুপক্ষের হামলায় এ হতাহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আল কায়দার নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। এক বিবৃতিতে শুক্রবার কথা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। মাত্র একদিন আগে হামজাকে ধরিয়ে দিতে বা তার অবস্থান সম্পর্কে যে কোনো তথ্য দেওয়ার জন্য পুরস্কার হিসেবে সর্বোচ্চ $10 লাখ পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। হামজা বিন লাদেনকে আল কায়দার উদীয়মান নেতা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। 2017 সাল থেকেই দেশটি তাকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে আসছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পশ্চিমা দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাবা ওসামা বিন লাদেনের হত্যার প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়ে ইন্টারনেটে ভিডিও এবং অডিও ছেড়েছেন হামজা। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 3টার সংবাদ নিয়ে আসবেন নিকিতা নন্দিনী। টিভিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।